পুরাণ চ্যানেল। এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। নমস্কার বন্ধুরা, আমি কিংসু ঘোষ আছি আপনাদের সঙ্গে, আর আপনারা শুনতে পাচ্ছেন প্রেত পুরাণ কথা। আজ যে ঘটনাটি আপনাদেরকে বলতে চলেছি সেটি এমন একটি কাহিনী যা উত্তর 24 পরগনার এক গ্রামের বহু মানুষের মুখে আজও শোনা যায়। কেউ বলেন এটি নিছক কাকতালীয়, আবার কেউ বলেন ভালোবাসার বিশ্বাসঘাতকতা কখনো কখনো মৃত্যুর পরেও শেষ হয় না। এই ঘটনাটিতে ছেলেটির নাম সৌম্যজিৎ আর মেয়েটির নাম সৃজানী। মূলত এই দুজনকে নিয়েই আজকের ঘটনাটি। যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি গ্রামের নাম বলতে ইচ্ছুক নন, সো আমি গ্রামটিকে শিবতলা গ্রাম নামে অভিহিত করব। সো চলুন শুরু করা যাক আজকের স্পেশাল এপিসোডটি। শিবতলা গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি পুরনো দোতলা বাড়িতে থাকতো সৌম্যজিৎ। বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। বাড়িতে ছিল শুধু তার মা আর সৌম্যজিৎ। সৌম্যজিৎ খুব শান্ত স্বভাবের ছেলে। গ্রামে স্কুলে পড়াতো আর অবসরে বই পড়ত। তার জীবনের একমাত্র আনন্দ ছিল সৃজানী। সৃজানীর পাশের গ্রামের মেয়ে, কলেজে পড়ত। দুজনের পরিচয় হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে ভালোবাসা। প্রতিদিন সন্ধ্যায় তারা নদীর ধারে দেখা করত এবং সৃজানী তাকে বলতো, সৌম্য, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? সৌম্যজিৎ হেসে বলতো, মৃত্যু যদি আসে তবুও না। গ্রামের সবাই তাদের সম্পর্কের কথা জানতো, এমনকি সৃজানীর পরিবারও আপত্তি করেনি। সৌম্যজিৎ নিজের টিউশনের টাকা জমিয়ে সৃজানীর জন্য একটি ছোট্ট রূপোর আংটি কিনেছিল। একদিন নদীর ধারে দাঁড়িয়ে সে আংটিটি সৃজানীর হাতে পরিয়ে বলেছিল, এটা আমার কাছে দামি নয়, কিন্তু আমার জীবনের সবচেয়ে সত্যি জিনিস হলো তুমি। তুমিই আমার কাছে বেশি দামি। কথাটি শুনে সৃজানী কেঁদে ফেলেছিল। সে বলেছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে সৌম্যজিৎ বিশ্বাস করেছিল পৃথিবীতে যদি কোনো সম্পর্ক সত্যি হয় তাহলে সৃজানী আর তার সম্পর্কটাই চিরসত্য। কিন্তু মানুষ সবচেয়ে বড় ভুলটা তখনই করে যখন সে কাউকে অন্ধভাবে বিশ্বাস করে। এরপর কয়েক মাস পর থেকেই সৃজানীর আচরণ বদলাতে শুরু করলো। আগের মতো সে সৌম্যজিৎকে ফোন করতো না, মেসেজের উত্তর দিত অনেক দেরিতে, দেখা করার অজুহাত দিত। সৌম্যজিৎ প্রথমে ভেবেছিল হয়তো পড়াশোনার চাপ, কিন্তু একদিন বাজারে এসে দেখলো সৃজানী একজন অচেনা ছেলের সঙ্গে মোটর বাইকে যাচ্ছে। ছেলেটির নাম ছিল ঋত্বিক। কলকাতার একটি বড় কোম্পানিতে চাকরি করত। সৌম্যজিৎ বিষয়টিকে নিয়ে সৃজানীকে জিজ্ঞাসা করলে সে হেসে বলল, সৌম্যজিৎ সেই মুহূর্তে এই কথাটিকে বিশ্বাস ঠিকই করেছিল, কিন্তু তার মনে সন্দেহ থেকে গিয়েছিল। একদিন সন্ধ্যায় সৌম্যজিৎ সৃজানীর কলেজের সামনে অপেক্ষা করছিল। সে দেখল ঋত্বিক সৃজানীর হাত ধরে দাঁড়িয়ে আছে। দুজনের মুখে এমন হাসি যা শুধু প্রেমিক প্রেমিকার মুখেই দেখা যায়। সৌম্যজিৎ দূর থেকে সব দেখল। তার বুকের ভেতরটা যেন হঠাৎ খালি হয়ে গেল। সেদিন রাতে সে সৃজানীকে ফোন করলো। সৃজানী ফোন ধরলে সে একটি কথা তাকে জিজ্ঞাসা করলো, সত্যিটা বলো সৃজানী, তুমি কি আমাকে আর ভালোবাসো না? ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর সৃজানী বলল, সৌম্যজিৎ বলল, বদলে গেছে মানে? সৃজানী খুব ঠান্ডা গলায় বলল, এই একটি মাত্র বাক্য সৌম্যজিতের পুরো পৃথিবী ভেঙে দিল। সে বলল, তাহলে এতদিন যা বলেছিলে, যে কথাগুলো দিয়েছিলে সেগুলো? সৃজানী উত্তর দিল, সৌম্যজিৎ কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার জন্য সব কিছু ছেড়ে দিতে পারি। সৃজানী তখন বলল, তখনই হঠাৎ লাইনটা কেটে গেল। সে রাতেই প্রথমবার সৌম্যজিৎ তার ডায়েরিতে লিখেছিল, বিশ্বাসঘাতকতা মানুষের শরীরকে নয়, আত্মাকে মেরে ফেলে। সেই ফোন কলের পর সৌম্যজিৎ আর আগের মতো ছিল না। যে ছেলেটি সবসময় হাসতো, সবার সঙ্গে কথা বলতো, সে ধীরে ধীরে নিজের ঘরের মধ্যে বন্দী হয়ে গেল। স্কুলে যাওয়া কমিয়ে দিল, টিউশনও ছেড়ে দিল। গ্রামের মানুষ বলতে লাগলো ছেলেটা প্রেমে পাগল হয়ে গেছে। কিন্তু কেউ জানতো না সৌম্যজিৎ প্রতিদিন রাত জেগে একটি ডায়েরি লিখত। ডায়েরির প্রতিটা পাতায় ছিল সৃজানীর নাম। একটি পাতায় লেখা ছিল, মানুষ যখন কাউকে নিজের সব কিছু ভেবে ফেলে তখন সেই মানুষটাই একদিন সবচেয়ে বড় শূন্যতা হয়ে ফিরে আসে। দেখতে দেখতে সৃজানীর বিয়ের তারিখও ঠিক হয়ে গেল। আর মাত্র 7 দিন বাকি। সৌম্যজিৎ একদিন শেষবারের মতো
সৃজানীর সাথে দেখা করতে চাইল। অনেকবার অনুরোধের পর সৃজানী রাজি হলো। সন্ধ্যায় তারা নদীর ধারে সেই পুরনো বটগাছের নিচে দেখা করলো। চারপাশে অদ্ভুত নীরবতা। সৌম্যজিৎ খুব শান্ত গলায় বলল, একবার সত্যি করে বলো তো সৃজানী, তুমি কি কোনোদিনও আমাকে ভালোবাসোনি? সৃজানী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সৌম্যজিৎ বলল, আরে সংসার কি শুধু টাকার উপর দাঁড়িয়ে থাকে? সৃজানী তখন উত্তর দিল, সৌম্যজিৎ পকেট থেকে সেই রূপোর আংটিটা বের করলো, যেটা একদিন সে নিজের হাতে সৃজানীকে পরিয়েছিল। সেই আংটিটা সৃজানীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, তাহলে এটা রেখে দাও, অন্তত এইটুকু তো মনে থাকবে। সৃজানী আংটিটা মাটিতে ফেলে দিল। তারপর সে বলল, সে মুহূর্তে সৌম্যজিৎ কিছু বলল না, শুধু মাটিতে পড়ে থাকা আংটিটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে চলে গেল। সেটাই ছিল তাদের শেষ দেখা। এরপর সৌম্যজিৎ তার বাড়িতে চলে আসে। সে নিজের ঘরে একা বসেছিল। তার মা বারবার দরজায় কড়া নেড়ে বলছিলেন, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসছিল না। রাত বাড়তে লাগলো, প্রায় 11:30। হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা ভারী কিছু পড়ার শব্দ শোনা গেল। মা ছুটে এসে দরজায় ধাক্কা দিলেন, কিন্তু দরজা বন্ধ। পাশের বাড়ির লোকজন এসে দরজা ভাঙল। দরজা খুলতেই সবাই স্তব্ধ। ঘরের মাঝখানে সিলিংয়ের কাঠের কড়িতে ঝুলছে সৌম্যজিতের নিথর দেহ। গলায় মোটা দড়ি, চোখ দুটো হাত খোলা, মুখে অদ্ভুত শান্ত ভাব। তার পায়ের নিচে উল্টে পড়ে আছে একটি কাঠের চেয়ার। ঘরের টেবিলের ওপর একটি ভাঁজ করা চিঠি, চিঠির ওপর লেখা, সৃজানীর জন্য। গ্রামের প্রধান শিক্ষক চিঠিটি খুলে পড়তে শুরু করলেন। চিঠিতে লেখা ছিল, সৃজানী, আমি তোমাকে দোষ দিচ্ছি না, ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না, কিন্তু একটা কথা মনে রাখো, যে মানুষটা তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল তাকে তুমি সবচেয়ে বেশি ভেঙে দিয়েছ। আমি কাউকে অভিশাপ দিচ্ছি না, তবুও যদি ভালোবাসার কোনো শক্তি থেকে থাকে তাহলে আমি একদিন ফিরে আসব, কারণ আমার মৃত্যু অসমাপ্ত, আর এই অসমাপ্ত মৃত্যু কখনো পুরোপুরিভাবে মরে না। ইতি সৌম্যজিৎ। চিঠি পড়া শেষ হতেই ঘরের ভেতর হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। জানালাগুলো নিজে থেকেই খুলে গেল। টেবিলের ওপর রাখা প্রদীপ নিভে গেল। একজন বৃদ্ধ প্রতিবেশী কাপা গলায় বললেন, এ মৃত্যু স্বাভাবিক নয়। পরদিন সকালে গ্রামের শ্মশানে সৌম্যজিতের শেষকৃত্য সম্পন্ন হলো, কিন্তু সবাই খেয়াল করেছিল চিতায় আগুন ধরানোর সময় হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়, আর ঠিক সেই সময় দূরে কোথাও দড়ি দুলে ওঠার মতো একটি শব্দ শোনা গিয়েছিল। সেদিন কেউ বিষয়টিকে গুরুত্ব দেয়নি, কিন্তু তারা জানতো না আসল ঘটনা শুরু হতে চলেছে সেই রাত থেকেই। সৌম্যজিতের মৃত্যুর 3 দিন পর থেকেই শিবতলা গ্রামে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম ঘটনাটি ঘটে তার নিজের বাড়িতেই। সেদিন রাত প্রায় 3টে। সৌম্যজিতের মা ঘুমিয়েছিলেন। হঠাৎ তার ঘুম ভেঙে যায়, কারণ তিনি স্পষ্ট শুনতে পান বাড়ি উঠান দিয়ে কেউ খুব ধীরে ধীরে হাঁটছে। তিনি ভাবলেন হয়তো কোনো চোর। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকাতেই তার শরীর কেঁপে উঠল। আম গাছের নিচে একজন দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি, মুখ নিচু, আর গলায় ঝুলছে একটি দড়ি। তিনি প্রথমে বুঝতে পারেননি, কিন্তু যখন লোকটি ধীরে ধীরে মুখ তুলে তাকালো, তখন তিনি চিৎকার করে উঠলেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। সবাই উঠানে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু আম গাছের নিচে ভেজা মাটিতে খালি পায়ের ছাপ। পায়ের ছাপগুলো গাছ পর্যন্ত গিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। গ্রামের মানুষ বলতে শুরু করলো, সৌম্যজিতের আত্মা শান্তি পায়নি। এর মধ্যেই সৃজানীর বিয়ে হয়ে গেল। সে কলকাতায় চলে গেল ঋত্বিকের সঙ্গে। প্রথম 1 সপ্তাহ সবকিছু স্বাভাবিক ছিল, তারপর শুরু হলো দুঃস্বপ্ন। প্রতিদিন রাত ঠিক 3টেই তার ঘুম ভেঙে যেত। সে দেখত ঘরের কোণে একজন দাঁড়িয়ে আছে, মুখ অন্ধকারে ঢাকা, গলায় দড়ি। লোকটি কিছু বলতো না, শুধু তাকিয়ে থাকতো। প্রথমে সৃজানী ভেবেছিল এটা তার অপরাধবোধ, কিন্তু ঘটনাগুলো বাস্তব হতে শুরু করলো। এক রাতে সে স্পষ্ট শুনল কেউ তার কানের কাছে ফিসফিস করে বলছে, সে আতঙ্কে উঠে বসে। ঘরে কেউ নেই, কিন্তু তার বালিশের পাশে পড়ে আছে একটি রূপোর আংটি, ঠিক সেই আংটি যেটা একদিন নদীর ধারে সে মাটিতে ফেলে দিয়েছিল। সৃজানী ভয়ে কাঁপতে লাগলো। সে আংটিটা জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললো। পরদিন সকালে নিচে গিয়ে দেখে আংটিটি আবার তার ঘরের ভেতরে। এরপর শুরু হলো আরো ভয়ঙ্কর ঘটনা। প্রতিদিন রাত 3:05 তার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসতো। রিসিভ করলেই ফোনটি কেটে যেত। একদিন ফোন কলে একটি কণ্ঠ শোনা যায়, সৃজানী।
তারপর হঠাৎ ফোনটি কেটে যায়। কল লিস্টে কোনো নম্বর থাকতো না। ঋত্বিক এসব বিশ্বাস করতে চাইতো না। সে বলল, তুমি হয়তো মানসিক চাপে আছো। কিন্তু এক রাতে ঋত্বিক নিজেও সেই ফোন কল শুনল। ফোন স্পিকারে ছিল। ওপাশ থেকে স্পষ্ট ভেসে এলো, ঋত্বিক সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল। তারপর থেকে সেও অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো। একদিন সৃজানী গ্রামের পুরোহিতকে বিষয়টি বললেন। তখন পুরোহিত বিষয়টি শুনে বললেন, এটি সাধারণ আত্মা নয়, এটি অসমাপ্ত মৃত্যুর আত্মা, যার কষ্ট শেষ হয়নি। কিন্তু কেউ তখনও বুঝতে পারেনি আসল ভয়ঙ্কর রাত্রি এখনও আসেনি। কারণ সৌম্যজিৎ শুধু ফিরে আসেনি, সে কাউকে খুঁজছিল। আর সেই মানুষটি ছিল সৃজানী। এক বিকালে সৃজানী সেই গ্রামের পুরনো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছালো সৌম্যজিৎদের বাড়ির সামনে। বাড়িটা আগের চেয়ে অনেক বেশি নির্জন। উঠোনে আগাছা, আম গাছটা শুকিয়ে গেছে। দরজার সামনে বসেছিলেন সৌম্যজিতের মা। সৃজানীকে দেখে তিনি চুপ করে রইলেন, কিছু বললেন না। সৃজানী কাঁদতে কাঁদতে তার পায়ে পড়ে গেল। হঠাৎ সে সৌম্যজিতের সমাধির সামনে গেল। তখন সন্ধ্যা নেমে এসেছে। গ্রামের শেষ প্রান্তে বটগাছের নিচে সৌম্যজিতের স্মৃতিফলক। সৃজানী কাপা হাতে একটি প্রদীপ জ্বালালো। রূপোর আংটিটা সমাধির সামনে সে রেখে দিল। হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। প্রদীপের শিখা কাঁপতে লাগলো। বটগাছের পাতা অস্বাভাবিক শব্দে নড়ে উঠল। সৃজানী অনুভব করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে পেছনে তাকালো। সেখানে একজন দাঁড়িয়ে, সাদা পাঞ্জাবি, মুখ ফ্যাকাশে, চোখে গভীর ক্লান্তি, গলায় দড়ির দাগ। সে ছিল সৌম্যজিৎ। সৃজানী পুরো স্তব্ধ। সে সৌম্যজিৎকে দেখে কান্না করতে শুরু করলো। সৌম্যজিৎ শান্ত গলায় বলল, আমি কাউকে নিতে আসিনি, আমি এসেছি একটি কথা বলতে। মানুষের বিশ্বাস ভাঙা ভয়ঙ্কর, কিন্তু এটি মৃত্যুর জন্য আরেকটি জীবন নষ্ট হয়ে গেলে সেই কষ্টের শেষ থাকে না। এই কথাগুলো বলেই তার অবয়ব ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে লাগলো। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল সমাধির সামনে রাখা রূপোর আংটিটা আর নেই। কেউ জানতো না সেটা কোথায় গেল। সৃজানীও সেদিনের পর থেকে সব সত্য প্রকাশ করেছিল। সে দীর্ঘদিন মানসিক চিকিৎসা নিয়েছিল। পরে সে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়, যেখানে মানসিক আঘাত, সম্পর্কের ভাঙন এবং হতাশায় ভোগা তরুণ তরুণীদের পাশে দাঁড়াতো। বছর কয়েক পরে শিবতলার মানুষ একটি বিষয় লক্ষ্য করলো। ঠিক রাত 3টের সময় সেই ছায়ামূর্তি আর কখনো দেখা যায়নি। আম গাছের নিচে আর কোনো পায়ের ছাপও পাওয়া যায়নি। ফোন কলও বন্ধ হয়ে গেছে। গ্রামের পুরোহিত শুধু একটি কথা বলেছিলেন, কিছু আত্মা প্রতিশোধ চায় না, তারা আসে শিক্ষা দিতে। তারা শুধু চায় তাদের কষ্ট থেকে অন্য কেউ শিক্ষা নিক। এরপর থেকে সৃজানী তার সুস্থ জীবন কাটাতে শুরু করলো এবং সব কিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হলো। সো বন্ধুরা, আজকের ঘটনাটি এখানেই শেষ। আজকের ঘটনাটি অন্য সব ঘটনাগুলোর থেকে একটু আলাদা। আমি যখন ঘটনাটি পড়ছিলাম তো আমি তখন ওই ঘটনাটির মধ্যেই ঢুকে গিয়েছিলাম। এত সুন্দর একটি ঘটনা, মানে জাস্ট অসাধারণ অসাধারণ একটি ঘটনা। আপনারা অবশ্যই কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো ঘটনাটি। এবং কালকে আসছে আমাদের একটি নতুন প্রচেষ্টা, একটি সিরিজ। সো কালকে সিরিজে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এবং ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। থ্যাংক ইউ।